आपकी আদালতে ক্রিকেটের কমেন্টেটর নবজোৎ সিং সিধুর উপরে অভিযোগ হলো যে উনি হলেন ভীষণ জেদি। সিদ্ধুজি, এই কথাটা কি সত্যি যে আপনি ছিলেন বাড়ির সব থেকে ছোট, তাই সেই জন্য আপনাকে সবাই বলতো বিগড়ে দিল শেহজাদা, জিদ্দি নাম্বার 1? একদমই সত্যি কথা। আমি তো সব জায়গাতেই বলি যে सभी को सभी कुछ हासिल नहीं मिलता, नदी की हर लहर को साहिल नहीं मिलता, ये दिल वालों की दुनिया है, अजब है दास्तां इसकी, किसी से दिल नहीं मिलता, कोई दिल से नहीं मिलता। আরে আমি তো কখনো বলিনি হুজুর যে আমার মধ্যে কোনো ত্রুটি নেই, আমার মধ্যে কোনো খামতি নেই, আমার মধ্যে খারাপ কিছুই নেই। মানুষ হলো অন্যায়ের পুতুল, আর সেই সব জিনিস ব্যবহার করাটা আমি মনে করি কোনো খারাপ কিছু নয়। सोने में सुगंध नहीं, सुन लो यार, सोने में सुगंध नहीं, गन्ने में फूल नहीं, चंदन में फल नहीं होता, राजा दीर्घजीवी नहीं होता, विद्वान के पास धन नहीं होता, किसी को मुकम्मल जहां नहीं मिलता, कहीं जमीन तो कहीं आसमान नहीं मिलता। তাহলে আমার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাহলে আমি মনে করি তাতে কোনো দোষ নেই, কিন্তু একটা কথা আমি আপনাকে বলছি যে জেদি হওয়াটা যদি একদিক থেকে অন্যায় হয় তাহলে আরেক দিক থেকে ভালোও কথা, কারণ জেদি হলে পরেই ইচ্ছা শক্তির জন্ম নেয়। আর আমি মনে করি যে যদি মানুষ অঙ্গদের পায়ের মতো করে একবার পা শক্ত করতে পারে আর কোনো জিনিস করার প্রতিজ্ঞা করে নেয়, আর তার যদি তার মধ্যে ইচ্ছা শক্তি থাকে তাহলে দুনিয়াকে নিজের মতো করে তৈরি করতে পারবে। আরে আমি তো বলবো যে মদ খায় সে রাতে আড্ডা খুঁজে বের করে, যতই সে ড্রাই এরিয়াতে চলে থাকুক, তাহলে মানুষের মধ্যে যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে সে ভালো করার জন্য যদি কোনো কিছুর মনস্থ করে নেয় তাহলে আমি মনে করি যে সে করতে পারবে। সে ওই অসম্ভব শব্দটাকে আপনার বাবা যেটা ভেবেছিলেন, আপনার বাবা ক্রিকেটার ছিলেন, প্যাশনেট ছিলেন ক্রিকেট সম্পর্কে, উনি চাইতেন যে আপনি ক্রিকেটার হবেন, কিন্তু আপনার সময় কেটে যেত মেয়েদের পেছনে ঘুরতে ঘুরতে। একদম সঠিক কথা, একদম সঠিক কথা, একদম সঠিক কথা। দেখুন ভাই, এতে দোষের কি আছে? দেখুন, মেয়েদের হলো দেখানোর শখ আর ছেলেদের হলো দেখার শখ। আচ্ছা আপনারা আমাকে বলুন, এখন এতে তো দোষের কিছু নেই যে 16 বছরের কোনো ছেলে যদি রামের নাম যদি একটু আধটু জব করে। এই কথা কি সত্যি যে আপনার মোটর বাইক সব সময় ফাটক নাম্বার 22-এ দাঁড়িয়ে থাকতো? আমি তো যেতাম স্যার, আমি যেতাম স্যার। আমি কখন বললাম? আরো একটা কথা বলে দিই যে ওখানে রেলিংটা ছিল, 3টে রেলিং ছিল। সেই রেলিংগুলোর উপর আজও আমার হাতের চিহ্ন রয়েছে। যদি আপনি দেখেন দেখবেন যে সব হাতের ছাপগুলি। তার পেছনে একটা দোকানও ছিল, ওই দোকানটা ছিল মিষ্টির দোকান, ওটা একটা দাদার দোকান ছিল। তো ওখানকার আমরা ওই লাড্ডুর বক্সের পেছনে লুকিয়ে পড়তাম, আর লাড্ডুর বক্সের মাঝখানে একটু জায়গা থাকতো। আমার বন্ধু ছিল সবর সিং, ও তো পোশাকের রং দেখেই বলে দিত যে ও কোন পাড়ায় থাকে। তাহলে আপনি বলুন, তাই এই কথাটা আমি একদম মেনে নিচ্ছি। কিন্তু আরো একটা কথা আমি মানি যে আমি আমার বাবাকে খুবই ভালোবাসতাম। আমার বাবার নাম, আমার পিতার নাম, আমার কাছে ওই নামের চেয়ে বড় আর কিচ্ছু ছিল না। আর ওনার নামটা, ওনার ছবিতে কোনো রকম দাগ যেন না লাগে, ব্যাস ওটারই একটা ইচ্ছে আমাকে ক্রিকেট খেলাতো। আর আমি সব সময় এটা চাইতাম যে আমার বাবার যে স্বপ্নটা সেটাকে আমি পূরণ করতে পারি। আর স্বপ্ন সম্পর্কে একটা কথা যে मंजिलें उनको मिलती हैं, এখানে সবাই যুবকেরা রয়েছে, मंजिलें उनको मिलती हैं जिनके सपनों में जान होती है। अरे पंखों से कुछ नहीं होता, हौसलों से उड़ान है। তাই ওটা সব সময় ভাই একটা ইচ্ছা শক্তি ছিল যে ভাই নিজের ভেতর যতই হোক না হোক কিন্তু বাবার ছবিতে যেন কোনো দাগ না লাগে। কিন্তু আপনি যখন ক্রিকেট প্র্যাকটিস করতেন, জোর করে আপনাকে ক্রিকেটের ময়দানে পাঠানো হতো, আর আপনার বাবাকে ধারে বসে আপনার উপর নজর রাখতে হতো, কি করছেন? এটা একদম সঠিক কথা। তবু আমি বদলাইনি। আর বাঁদর কখনো বাদরামি করা ভোলে না। ওই আমি আমার সব সময় যে ফিল্ম দেখার যে আকর্ষণটা ছিল, বা গিয়ে আপনাকে আমি চিট করতাম সব সময়। সকালে আমার বয়োজ্যেষ্ঠ অনেক সময় আমার মনে আছে তার সকালে প্রায় 5টার সময় তুলে দিত, ব্লাড প্রেশারের পেশেন্ট ছিলেন। স্কুল যাওয়ার সময় উনি আমার পাগড়িটা বেঁধে দিতেন, কিন্তু কখনো বিরক্ত হননি, আর আমাকে বলতেন যাও ভাই রানিং করে এসো। তা আমি কি করতাম, অন্য ঘরে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়তাম। চাকরদের আমি সপ্তাহে 20 টাকা করে দিতামও, যে দেখ মিথ্যে কথা বলবি না, হলে কানের গোড়ায় দেবো একটা। ওরা সবাই ভয়ও পেত। তারপর আমি গায়ে একটু জল টল ছিটিয়ে নিলাম, তারপর আবার ফিরে এলাম। তারপর বাবা দেখলো যে ঘামে ভিজে গেছি, বললেন কটা রাউন্ড মেরেছো? 10টা। খুব ক্লান্ত হয়ে, আচ্ছা একটু ঘুমিয়ে নে। আবার গিয়ে শুয়ে পড়লাম। তা দেখুন, এটা এমন একটা পরিবেশ ছিল যেখানে আমি ওনাকে মানে সব সময় চিট করতাম, দিন রাত চিট করতাম। কি হয়েছিল আপনার জীবনে যে আপনার সুবুদ্ধি হলো? এমন একটা ঘটনা হলো যেটা আমার জীবনকে পুরোপুরি পরিবর্তন করে দিল। অর্থাৎ আমার লাইফ 360 ডিগ্রি চেঞ্জ হয়ে গেল।
আর এখানে আমি ওই ঘটনাটা আপনাকে হ্যাঁ, শোনাবো। অবশ্যই। সেটা হলো যে 1983 তে আমার ডেবিউ হলো। আর ১ম ম্যাচটা যখন আমি খেললাম তখন আমি অতটা ভালো প্রদর্শন করতে পারিনি। হয়তো এই কথাটার অনুভূতি ছিল না যে কতটা বড় জায়গায় এসে আমি পড়েছি, কতটা উঁচুতে আমি পৌঁছে গেছি। আর তারপর আমাকে ১৫ জনের মধ্যে রাখাই হলো না। কারণ ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা আর্টিকেল ছাপা হলো যেখানে রাজন বালা খুবই বিশ্রী ধরনের জার্নালিস্ট। উনি লিখেছিলেন যে নবজোৎ সিং সিদ্ধু হলেন একজন স্ট্রোকলেস ওয়ান্ডার। আর আমি বাথরুম থেকে একদিন স্নান করে বেরিয়ে দেখলাম যে আমার বাবার চোখে জল ছিল। ভীষণই একটা ধাক্কা খেলাম, কারণ আমি ওনাকে কখনো এই অবস্থাতে দেখিনি। তো তখন আমি ওনাকে ইগনোর করে অন্য একটা ঘরে চলে গেলাম। পাঞ্জাব স্টেটের অ্যাডভোকেট জেনারেল ছিলেন, তো ওনাকে চণ্ডীগড়ের কোর্টে যেতেই হতো। যেই উনি চণ্ডীগড়ে চলে গেলেন আমি পালিয়ে এলাম। আর উনি নিজে যেটা পড়ছিলেন সেটা আমি বালিশের নিচ থেকে টেনে বার করলাম। দেখলাম যে ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা আর্টিকেল ছাপা হয়েছিল, নবজোৎ সিং সিদ্ধু ইজ আ স্ট্রোকলেস ওয়ান্ডার। তো সেখানে আমার কাটাছেড়া করা হয়েছিল। আর দেখুন, প্রেসের অনেক ক্ষমতা, আপনাদের সবার অনেক ক্ষমতা রয়েছে। আপনারা মৃত ব্যক্তির মধ্যে প্রাণ সঞ্চার করতে পারেন, আর জ্যান্ত আমার মতো জীবিত মানুষকে কবরে ঠেলে দিতেও পারেন। আমি আপনাকে বলছি এই কথাটা একদম সত্যি। আর প্রেসের ক্ষমতা আছে, থাকাটাই উচিত। তা নবজোৎ সিং সিদ্ধু কবরের মধ্যে ছিল। তা ওই কাঁদতে থাকা অবস্থায় বয়স্ক মানুষের যে ওই যে চেহারার দেখেছিলাম সেটা পরিবর্তন এনেছিল। আমি ছিটকিনি লাগালাম, ওই আর্টিকেলটা কাটলাম আর আমার ওয়ার্ডরুমে লাগালাম। ওয়ার্ডরুমে লাগিয়ে আমি জীবনে প্রথমবার আমার গুরুজনকে বলতেন যে যদি কাউকে সিক্রেট ভাউস নিতে হয় তাহলে প্রতিজ্ঞা করতে হয় যে তাহলে হাতে জল নিয়ে ভগবানের নামে অর্পণ করে নেওয়া হয়। চোখ দুটো আমার জলে ভিজে গিয়েছিল, আমি সেই জল ওই গ্লাসে ভরলাম আর আই টুক সিক্রেট ভাউস। সেই দিনের পর থেকে স্যার আমি সকাল 4টের সময় উঠতাম, কোনো রকম ওয়েক আপ কল নয়, চাকরদেরকে নিজে মাঠে নিয়ে যেতাম, আমি পিচে নিজে জল দিতাম, রোলারও আমি চালাতাম, আর সারা দিন ধরে আমি মাঠের মধ্যেই থাকতাম। একদিনও আমি 22 নম্বর ফটকে মেয়েদেরকে আর দেখতে যাইনি, মেয়েদের দিকে তাকাতেও যাইনি, একটা দিনও আমি ফিল্ম দেখতে যাইনি, একটা দিনও আমি কখনো পার্টিতে যাইনি। একদিনে আমি ৩০০টা ছক্কা মারতাম, ৩০০টা ছক্কা। আর তারপর তো আমি বলবো যে আমার কি নাম দেওয়া হয়েছিল, যে ৩০০ ছক্কা মারতাম আমি। আরেকটা কথা বলি, তারপর আপনার নাম হয়েছিল সিদ্ধু সিক্সার সিদ্ধু, হিন্দিতে ট্রান্সলেট করলে হয়ে যাবে ছক্কা সিদ্ধু হয়ে যায়। এই জন্য নামটা নিয়ে আমার খুবই সমস্যা হতো। তা ওই ৩০০টা ছক্কা মারতাম প্রতিদিন, আর পরিশ্রমের ব্যাপার এটা। তারপর হাতে আমার ফোস্কা পড়ে যেত, রক্তও বেরোতো, আমি আলাদা দস্তানা রেখে দিতাম, তো সেটা পরে আবার আমি শুরু করতাম, মারতাম। তারপর ফিরে আসতাম যখন বাড়িতে গুরুজনেরা পিচ বানিয়ে রেখেছিলেন ব্যাকইয়ার্ডে, আমাদের বাড়ি অনেক বড় ছিল, সেখানে হ্যালোজেনের ল্যাম্প লাগানো হতো। রাত্রিবেলা চকলেট, আমার যত পকেটে মানি থাকতো সেই চকলেট বাচ্চাদের দিতাম, ওদের দিয়ে 16 গজ থেকে বোলিং করাতাম। আর ম্যালকম মার্শালের থেকেও বেশি জোরে ওরা বোলিং করতো। রাতে 11টা 1টা বেজে যেত আর রাতের খাবারও পড়ে থাকতো। আই উড বি স্লিপিং মাই প্যাডস অন, কিন্তু 4টের সময় আই উড গেট আপ উইথ মাই প্যাডস অন। আর তার মধ্যে এমন সময় এলো যখন আমার বাবা মারা গেলেন। আমি বুঝতেই পারিনি যে কি হয়ে গেল, 2-3 মাস কোথায় ছিলাম সেটাও জানতাম না। তারপর ওয়াইফ বলল যে যদি ওনার স্বপ্ন সত্যি করতে চাও তাহলে তুমি খেলো। আবার 4 বছর সেই একই রুটিন চালালাম। তারপর কপিল পাজি সুযোগ করে দিল ওয়ার্ল্ড কাপে, যেটা আপনি বললেন যে 5টা হাফ সেঞ্চুরি, 29টা ছক্কা, ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেছে, আজও বজায় রয়েছে। তারপর ওয়ার্ল্ড রেকর্ড বজায় রাখার পর আমি দুবাই যাচ্ছিলাম, রবি শাস্ত্রী আমার দিকে একটা পেপার ছুঁড়ে মারলেন আর হি সেড দ্য সামথিং ভেরি নাইস রিটেন অ্যাবাউট ইউ, হ্যাভ আ রিড। তো আমি যখন ওটাকে খুললাম তখন আমি বললাম যে কে লিখেছে, বললো রাজন বালা। তো আমি তখন খুললাম, সেখানে লেখা ছিল যে নবজোৎ সিং সিদ্ধু ফ্রম আ স্ট্রোকলেস ওয়ান্ডার হ্যাজ টার্ন ইনটু আ পাম গ্রোভ হিটার। এটা আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিন ছিল। আমি সেখান থেকে চোখ থেকে জল বেরোতে লাগলো। লোকজন বুঝতে পারছিল না যে আর্টিকেলটা ভালো, কিন্তু কাঁদছে। ও ফিরে আবার এসে ওটাকে আমি বারবার রাব করলাম। এমন মনে হচ্ছিল যেন একটা বিরাট বড় মন থেকে বোঝা নেমে গেল। হয়তো গুরুজনরা উপর থেকে দেখছেন যে আরে এরকম সন্তান আছে যে অ্যাটলিস্ট নিজের গুরুজনদের সম্পর্কে, তাদের খ্যাতি সম্পর্কে একটু তো খেয়াল রয়েছে। ব্যাস এটাই আমার জীবনের লক্ষ্য ছিল। ঠিক অর্জুন যেভাবে মাছের চোখটা দেখতে পায় না, তেমন করেই তারা সব সময় দেখেছেন। আর এটা নিয়ে একটা ছোট্ট শায়রি পেশ করতে চাই, বলবো? कि कांटों में रह के भी फूलों की तरह महकना सीखो, कीचड़ में रह के भी दोस्तों कमल की तरह खिलना सीखो, जो परिस्थितियों से घबरा जाए वो लौह पुरुष हो नहीं सकता, राख में रह के भी अंगारों की तरह दहकना सीखो। তাহলে আরে সমস্যা তো আসবেই, কিন্তু
আমি মনে করি ওটাই আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। সিদ্ধুজি, আপনি তো মেনে নিয়েছিলেন যে আপনি জেদি ছিলেন, আর আপনি এটাও বলেছেন কিভাবে আপনি এসব ছেড়েছেন, কেমন করে বদলে গেছেন, ক্যারিয়ারকে কেমন করে ভালো করেছেন। কিন্তু অভিযোগের লিস্ট এখন অনেক লম্বা আরে আছে। স্যার, আমি বলছি আপনি তীর ছুঁড়তে থাকুন, আমি সহ্য করার জন্য তৈরি আছি। সত্য সত্য চাহে সর কাটা কিউ না হো, কদম পিছে नहीं करता। ভুল করলে মাথা নত করবো, না করলে একদম অঙ্গাতের মতন পা সেঁটে বসে থাকবো, শুনবোই না কারোর কথা।